সবার শেষে বক্তৃতা দেওয়ার একটা সুবিধা হচ্ছে এই যে আপনার বলবার খুব বেশি কথা থাকে না, অল্প কথা সারা যায়। কারণ যা বলার সব আগে যারা বলেছেন তারাই বলে গেছেন বা বলে যান। আর আপনার আগের বক্তাদের মধ্যে যদি সলিমুল্লাহ খানের মতো কেউ থাকেন তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যায়, কারণ বেশিরভাগ কথাই সলিম ভাই বলে দেন। আর এই কাজটা সহজ করার জন্য আমি এখানে আসার আগে যখন খেতে বসেছিলাম সলিম ভাই সহ, তখন আমি ওনাকে নানান রকমভাবে উস্কানি দিচ্ছিলাম বিভিন্ন প্রসঙ্গ তুলে তুলে। কারণ ওই উস্কানিগুলো দেওয়ার উদ্দেশ্য ছিল যে সলিম ভাই এগুলো কভার করুক, তাহলে বক্তৃতাটা আমি যা যা বলতে চাই আমার চেয়ে ভালো উনি বলতে পারবেন, কারণ আমার চেয়ে উনি এই বিষয়গুলো অনেক বেটার জানেন। সলিম ভাইকে অনেক ধন্যবাদ। আপনি কিছুটা লিখিত এবং কিছুটা এক্সটেম্পর অসাধারণ বলেছেন, যেটা সবসময় বলেন আপনি। আমি জাস্ট দুইটা কথা বলতে চাই সলিম ভাইয়ের কথা প্রসঙ্গে। আচ্ছা, প্রথমে কুমিল্লা সম্বন্ধে একটা কথা বলি। সেটা হচ্ছে যে এটা না বলে আমি শুরু করতে পারবো না। কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম। আপনারা জানেন যে আমি কুমিল্লায় বহুবার শুটিং করতে এসেছি, এবং আমার প্রেম মানে আমি যাকে বিয়ে করেছি পরে তিশা, আমার প্রেমেরও গভীরতা শুরু হয় কুমিল্লাতে। ক্যারাম নামে আমি একটা প্রোডাকশন করতে এসেছিলাম, আপনাদের অনেকের মনে থাকতে পারে যারা ক্যারাম দেখেছেন। ফলে কুমিল্লাতে শুধু যে নজরুলের প্রেমের স্মৃতি আছে তারা, নজরুলের ছোটো ভাইদেরও প্রেমের স্মৃতি আছে এখানে। আপনারা জানেন যে আমি যখন ফিল্ম বানাতাম, এখন তো আমাকে এক সরকারি কাজে ঢুকে ফিল্ম বানানো বন্ধ করতে হয়েছে আপাতত। তো আমাদের একটা নিয়ম ছিল যে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা, আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলতাম না, আমরা বলতাম ভাই ব্রাদার। তো আমরা ভাই ব্রাদাররা সব একই বাসায় থাকতাম। আমাদের একজন ভাই ব্রাদার, আমি নিশ্চিত আপনারা এই সুখবরটা জানেন, তারপর আরেকবার শেয়ার করছি, ওকে অভিনন্দন জানাচ্ছি। আদনান আল রাজীব গতকালকে কানে অ্যাওয়ার্ড জিতেছে, প্রথম বাংলাদেশি কোনো ফিল্ম মেকার কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে। বিগ হ্যান্ডস টু হিম। তো আমরা যখন এই সব ভাই ব্রাদার একটা বাসা থাকতাম, ওখানে একজন কবিও ছিলেন, মারজুক রাসেল। তো মারজুক প্রায় আমাদেরকে, আমরা এই কুমিল্লাতে যখন শুটিং করতে আসতাম, আমরা দারোগা বাড়ির এখানে শুটিং করেছি, কোন কোন জায়গায় নজরুল গিয়েছে এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হতো। তো আমরা নজরুলকে, মারজুক বিভিন্ন সময় রেফারেন্স দিত নজরুলকে দুষ্টামি করে যে বড় ভাই। সো আমরা হচ্ছি সেই অর্থে ওনার ছোট ভাই। এবং আমি সলিম ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হলো যে আসলে অনেক কিছু জিনিস আপনি নিজেও জানেন না, আপনার অজান্তে আপনার জীবনে আগে থেকে হয়তো নির্ধারিত থাকে বা ঘটতে থাকে এরকমভাবে, যেটা আপনি অনুমান করতে পারেন না। যেমন সলিম ভাই নজরুল ইসলামের অনেকগুলো প্রসঙ্গের কথা বলেছিলেন। অন্যায়ের প্রতিবাদ, আপনি নজরুলের সাহিত্যের দিকে যদি তাকান, একটা বিশাল অংশ জুড়েই হয়তো অন্যায় অথবা তার স্বদেশের মানুষের প্রতি যে অবিচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা দেখতে পাবেন। সেটা কবিতা পাবেন, তার চিঠিপত্রে পাবেন, প্রবন্ধে পাবেন, গানে পাবেন, বিভিন্ন জায়গায় পাবেন। সলিম ভাই সফা ভাইয়ের একটা অভিযোগের কথা বলেছিলেন, যে সফা ভাই বলেছেন যে, মানে আমি হুবহু কোট করতে পারছি না, আমি যতটুকু বুঝেছি সেখান থেকে বলি। সেটা হচ্ছে এই যে নজরুল অনেক লাউড, মানে সুকুমার বৃত্তির ব্যাপারটা একটু কম। এটা নজরুলের সম্বন্ধে এক ধরনের অভিযোগ। তখন আমি বসে বসে আমি সবসময় যে কোনো কিছু বোঝার চেষ্টা করি আমার নিজের জীবন দিয়ে, আমার সাথে আমি মিলিয়ে দেখার চেষ্টা করি। আমার ধারণা আমরা সবাই তাই করি। তো আমি দেখলাম যে আমি আগে ছিলাম ফিল্ম মেকার, ফেসবুক জিনিসটা যখন আসে নাই, এবং খুব ভালো ছিলাম। হ্যাঁ, অনেকে আমার কাজ পছন্দ করতো, অনেকে অপছন্দ করতো। ফেসবুক আসার পরে দেখলাম যে আমি ইনস্ট্যান্ট অনেক বিষয়ে কমেন্ট করি, মন্তব্য করি, হয়তো একটা অন্যায় দেখলে কথা বলার চেষ্টা করি। এখন এই অন্যায় দেখলে যখন আপনি কথা বলতে থাকেন, তখন কিন্তু আপনি প্রতি পদে পদে একটা পক্ষ এবং বিপক্ষ তৈরি করতে থাকেন, এবং একটা পর্যায়ে গিয়ে আপনি অন্যায়ের প্রতিবাদ করাটা আপনার স্বভাবের মধ্যে ঢুকে যায়, আপনার স্বভাবের অংশ হয়ে ওঠে। এবং এইটার বিপদ হচ্ছে, আমার মনে নেই কবে লিখছিলাম, আমার মনে হয় 15-16 সালের দিকে কোনো একদিন ফেসবুকে লিখছিলাম যে অন্যায়ের প্রতিবাদ করতে করতে আমাদের কণ্ঠস্বর কর্কশ হয়ে যায়। আসলে আপনি যত প্রতিবাদ করবেন, আপনার কণ্ঠস্বর ঝাঁঝালো হবে, অনেক চড়া হবে এবং অনেক কর্কশ হবে। এখন শিল্পীর আসলে কি করার আছে?
আপনার পাশে মানুষ মারা যাবে, আপনার পাশে মানুষ গুম হয়ে যাবে, আপনার পাশে হাজার হাজার মানুষকে গুলি করে ফেলে দেবে, এবং আপনি কি তখন চুপ থাকবেন? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। আপনি চুপ থাকতে পারেন। জালিয়ানওয়ালা বাগ যখন হত্যাকাণ্ড ঘটবে তখন আপনি শিল্পী হিসেবে আপনি চুজ করতে পারেন যে আপনি কথা বলবেন নাকি না বলবেন। আপনি না বললে আপনি আরামে থাকবেন, সুকুমার বৃত্তির চর্চা আরও আপনি বাড়াতে পারবেন, কিন্তু বললে আপনার কণ্ঠস্বর আরও ছাঁচালো হয়ে উঠবে। নজরুলের কাজের মধ্যে আপনি এই ছাঁচালো ব্যাপারটা পাবেন। এখন শিল্পের তুল্যমূল্য বিচারে ইতিহাস কি বিচার করবে সেটা ইতিহাসের ব্যাপার, কিন্তু আপনি নজরুলের রচনার দিকে যদি তাকান, যেই লেখাগুলো, অনেকগুলো লেখাই সলিম ভাই কোট করলেন, আরও অনেক লেখা আছে, আপনি দেখেন যে লেখাগুলো উনি ব্রিটিশ বিরোধী এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য লিখেছিলেন, সেই একই লেখা 24 সালে এসে বাংলাদেশের তরুণেরা তাদের স্বাধীনতার জন্য ব্যবহার করলো। এটাই হচ্ছে শিল্পের শক্তি, এটা হচ্ছে শিল্পের পাওয়ার। যে উনি কত বছর আগে বসে লিখেছেন, তখন হয়তো জানতো না যে বাংলাদেশে একসময় হাসিনা শাহী নামে একজন এসে নাজেল হবে এবং তাকে তাড়ানোর জন্য বাংলাদেশের তরুণদেরকে নজরুলের দ্বারস্থ হতে হবে, এটা তারা জানতো না, কিন্তু ঘটনাটা ঘটেছে। আই থিঙ্ক দিস ইজ দ্য শিয়ার পাওয়ার অফ এনি ক্রিয়েটিভ ওয়ার্কস। এটা কবে আবারও যে কবে এটা রিলেভেন্ট হয়ে উঠবে এটা আপনি জানেন না, এবং এটাই হচ্ছে শিল্পের সৌন্দর্য। এতে যদি কিছুটা ললিত কলা, সুকুমার বৃত্তি কি বলে ক্ষুণ্ণ হয়, আমি মনে করি বৃহত্তর মানবতার জন্য এটা অনেক মঙ্গলজনক। এই ক্ষুণ্ণ হওয়াটাও ভালো, আমি সেটা বিশ্বাস করি। আরেকটা কথা, খুব সুন্দর কথা সলিমা বলেছেন যে সম্মান, নাগরিকের সম্মান। আপনি দেখেন যে কীরকম অদ্ভুতভাবে সেই আন্দোলন, কোথায় উনি লিখেছেন ব্রিটিশের বিরুদ্ধে, এখন আমাদের 24-এ এসে আমরা একই জিনিস ব্যবহার করছি। দেয়ালে দেয়ালে তো দেখেছিনি আপনারা ওনার কবিতা, ওনার গান। এই যে সম্মানের প্রসঙ্গটা, আমার মনে আছে আমি এবার জুলাইতে যখন আন্দোলন হয় তখন আমি অস্ট্রেলিয়াতে আমার ট্রিটমেন্ট চলছিল। আমি এর আগে জানুয়ারিতে আমার একটা স্ট্রোক হয়েছিল। তো এই ট্রিটমেন্টের মধ্যেও ইজ ভেরি ডিফিকাল্ট, আপনি তো শান্ত থাকতে পারবেন না আপনার দেশে যখন এরকম গোলাগুলি চলবে। তো 16 তারিখে বা 17 জুলাই, আমার এখন মনে নাই কবে লিখেছিলাম, আমি একটা কথা লিখেছিলাম যে যদি আপনারা কেউ মনে করে থাকেন, তখন পর্যন্ত আন্দোলনটা কোটারই ছিল, কোটার আন্দোলন, কিন্তু আমি লিখেছিলাম যে আপনারা যদি কেউ মনে করে থাকেন এটা শুধুমাত্র কোটার আন্দোলন অথবা একটা সরকারি চাকরি পাওয়ার আন্দোলন, আপনারা বোকার সঙ্গে আছেন। এই আন্দোলনটা আসলে নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার আন্দোলন, অর্থাৎ নিজের দেশে আমি আমার দেশে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে বাঁচবো, এটার আন্দোলন। অ্যাপারেন্টলি বাইরে চাকুরির কথাটা ছিল, কিন্তু আমরা জানতাম মানুষের ভেতরে ক্ষোভটা কী। আমরা জানতাম এই যে ছেলেরা রাস্তায় গেছে এদের প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ আছে। এবং হুজ আবরার ফাহাদ অ্যাকচুয়ালি? আবরার ফাহাদ হচ্ছে সে মানুষটা, আপনি জাস্ট ভাবেন একটা ইয়াং ছেলে বুয়েটে পড়ে, সে দেশের ন্যায্য হিস্যার কথা লিখেছে। এটা লেখার অপরাধে তাকে কে মেরেছে? বাংলাদেশেরই একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। এখন আবরার কার বিরুদ্ধে লিখেছে? আরেকটা দেশের, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর বা তার সরকারের কার্যক্রমের বিরুদ্ধে লিখেছে। এবং এটাতে সংক্ষুব্ধ কে হয়েছে? আমার দেশের একটা প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, এবং সংক্ষুব্ধ হয়ে সে আবরারকে পিটিয়ে মেরে ফেলেছে। এবং আমি তো, আপনারা নিশ্চয়ই, আপনারা অনেকেই আন্দোলনে ছিলেন, আপনারা জানেন যে এবারের আন্দোলনে দ্য বিগেস্ট ড্রাইভিং ফোর্স ওয়াজ আবরার ফাহাদ। আবরার প্রত্যেকের বুকের মধ্যে ছিল। আপনারা হয়তো স্লোগানে আবরারকে আমরা শুনিনি, কিন্তু আমরা জানি যে প্রত্যেকের বুকের মধ্যে আবরার ফাহাদ ছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন যে আবরার ফাহাদকে এবছর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়েছে। এবং আমাদের মধ্যে যখন প্রথম আলোচনা হয়েছিল তখন এই খবরটা কোনো না কোনোভাবে সংবাদপত্রে লিক হয়। লিক হওয়ার পরে আমি দেখলাম যে অনেক সমালোচনা হচ্ছে, অনেকে লিখছে যে কেন আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হবে। তখন আমি আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম। আমি বলেছিলাম আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হবে, এটা যারা বুঝতে পারছেন না কেন, তাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা বলার আছে। এই কথাটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করব, কারণ এটা নজরুলের সঙ্গে প্রাসঙ্গিক। বিকজ নজরুল মূলতই স্বাধীনতার কবি।
আমি সেখানে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল। আমরা স্বাধীনতা পদক দিচ্ছি মুক্তিযুদ্ধকে স্মরণ করে। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য, না? এখন স্বাধীন দেশের ব্যাপারটা কি আসলে? সার্বভৌমত্ব ইজ দ্য এসেনশিয়াল থিং। সার্বভৌমত্ব ছাড়া কোনো স্বাধীন দেশের আসলে স্বাধীনতা বলে কোনো কিছু নাই। সো আবরার ফাহাদ জীবন দিয়েছেন সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে। যে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দেয় সে আসলে আমাদের স্বাধীনতার ভ্যানগার্ড।